টিচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল বারেক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আজকে আমাদের পর্ব হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের পার্ট 4। আমরা আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 কমপ্লিট করেছিলাম। আজকের পর্বটা এত ইন্টারেস্টিং যে আজকের পর্বটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং আগের পর্বগুলো যদি আপনি দেখে থাকেন পর্যায়ক্রমে, তাহলে আজকের পর্ব দিয়ে আপনি শত শত বাক্য গঠন করতে পারবেন। আচ্ছা, আমরা তো অনেক দিন ইংরেজি পড়েছি, কয়েক বছর কেউ পড়েছি বা কেউ অনেক দিন ধরে ইংরেজি পড়েছি, কিন্তু আমরা যদি আগের ক্লাস আপনারা যদি আমার ক্লাসগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে সর্বোচ্চ 45 মিনিট বা 1 ঘন্টার ক্লাস, আর আজকে যদি 20 মিনিট হয় তাহলে 1 ঘন্টা 20 মিনিট। আপনি যদি 1 ঘন্টা 20 মিনিট খুব ভালোভাবে ক্লাস করার পর শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারেন নিজে নিজে, কেমন লাগবে? তাহলে নিশ্চয়ই অনুভূতিটা অনেক ভালো হবে। আজকে সেই অনুভূতিটা আপনি পাবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ারও করবেন, আর যদি ভালো লেগে নাও থাকে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে একসময় ভালো লেগে গেলে তখন সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের পর্বটা আমরা যদি বলতে চাই যে আগের ধারাবাহিকভাবে এসে আসলে আজকের পর্বটার নাম দিয়েছি আপনি আপনার ভীতি দূরীকরণ পর্ব, অর্থাৎ আপনার ইংরেজি সম্পর্কে যে ভীতিটা আছে সেটা আজকে দূর হয়ে যাবে। আপনার ভিতরে একটা কনফিডেন্স জাগবে যে না, সিম্পল, আমি একটা স্ট্রাকচার জেনে আমি তো কত বাক্য গঠন করতে পারছি, তাহলে আমি কেন ইংরেজি পারবো না, সেই ভয়টা আপনার ভিতর থেকে কেটে যাবে। তাহলে আমরা শুরু করি, আমরা পর্বটায় যাই। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে আপনি ইচ্ছে করলে বাংলায় অসংখ্য বাক্য গঠন করতে পারবেন ক্রিয়া ছাড়া, কিন্তু ইংরেজিতে একটা বাক্য আপনি ক্রিয়া ছাড়া গঠন করতে পারবেন না। সেই ক্রিয়াপদহীন বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করা যায় এবং সেইগুলি থেকে কিভাবে বিভিন্ন ফর্মে নেওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা উদাহরণ দিই যে ক্রিয়াপদহীন বাক্যগুলো কেমন, যেমন তিনি একজন শিক্ষক। আপনি একটু চিন্তা করেন তো, এই বাক্যটার মধ্যে কোনো ক্রিয়াপদ নাই। ক্রিয়া মানে যেটা কাজ বোঝায়, সেটা কি আছে? না। আমরা আগের ক্লাসগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছিলাম যে সাবজেক্ট, অবজেক্ট, পারসন এবং ভার্ব। সেই যদি আমরা চিনে থাকি তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে তিনি একজন শিক্ষক। এই একজন শিক্ষক কি? এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বা আপনি যদি এখন বুঝতে চান তাহলে সেটা হচ্ছে যে তিনি একজন শিক্ষক। তাহলে এই বাক্যটার ভিতরে কোনো ক্রিয়াপদ নাই। এরকম হাজার হাজার বাক্য আছে আমাদের কাছে। যেমন আমি যদি বলি বাংলাদেশ আমার মাতৃভূমি, আমি একজন চাকরিজীবী, তিনি একজন কৃষক, সে একজন দোকানদার, সে আমার ভাই, আমার বাবা একজন চাকরিজীবী। এই যে বাক্যগুলো আমরা বলছি, আমার ভাই একজন গৃহিণী, এই যে কতগুলো বাক্য বললাম, এই একটা বাক্যতেও কিন্তু ক্রিয়াপদ নাই। কিন্তু আপনি ছোট্ট একটা স্ট্রাকচার জানলে এই সব বাক্য আপনি গঠন করতে পারবেন এবং সেটা থেকে বিভিন্ন ভাবে মিনিমাম একটা বাক্য থেকে 12টা বাক্য আপনি গঠন করতে পারবেন। যেমন আমি যদি বলি তিনি একজন শিক্ষক, এই একটা সেন্টেন্সকে আপনি 12টা সেন্টেন্সে রূপান্তর করতে পারেন। খুব ইন্টারেস্টিং না? সেই 12টা কিভাবে রূপান্তর করা যায় আজকে আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে সেটা। তাহলে আমরা আগে একটু স্ট্রাকচারটা দেখি, তারপর আমরা স্ট্রাকচারের ভিতরে একটা কথা থাকবে সেটা নিয়ে আমরা মূল পর্বে যাব। বা ক্রিয়াপদহীন বাক্যকে ইংরেজি করার স্ট্রাকচার, এটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। এটা জানার জন্য আপনাকে টেন্স বা ভয়েস বা ন্যারেশন পড়তে হবে, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু আপনি স্ট্রাকচারটা দেখেন। সেটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর। এই এম ইজ আর হচ্ছে ভার্ব। এটা তো আমরা জানি, আগে জেনেছি যে এটা একটা বিভাগ, আরো কিছু না গেলে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, কিন্তু এখানে যে হিসেবে ব্যবহৃত হয়েছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এখানে একটু কোশ্চেন থাকতে পারে যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট কি? আমরা যদি আপনারা দয়া করে আমার ফার্স্ট পর্বটা একটু দেখবেন, সেখানে অবজেক্টের একটা ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে হয়। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। এখানে এই হি এবং টিচার একই ব্যক্তি। যদি এরূপ হয় তাহলে এই যে টিচার, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। একটু উদাহরণটা খেয়াল করলে হবে। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। তাহলে ইউ এবং ডক্টর একই ব্যক্তি, তাহলে ইউ এবং ডক্টর একই ব্যক্তি, তাহলে ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা সংক্ষেপে লিখলাম কমপ্লিমেন্ট। কিন্তু অবজেক্ট যদি একই ব্যক্তির না হয়, অর্থাৎ যে সাবজেক্ট এবং
যে কথাটা সাবজেক্ট উদ্দেশ্য করে বলা হবে, অর্থাৎ আমরা তো আগেই প্রশ্ন করেছিলাম যে যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। এখন হি প্লেস বল, সে বল খেলে, তাহলে হি এবং বল একই না, অর্থাৎ হি আর বল একই ব্যক্তি না, বল আলাদা জিনিস। তাহলে সে হচ্ছে, হি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, আর বল হচ্ছে অবজেক্ট। ঠিক একইভাবে আই নো হিম, আমি তাকে চিনি। এখানে আই এবং হিম একই ব্যক্তি না, এটা সিম্পলি তাকে আমরা বুঝি। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। আমি সংক্ষেপে লিখলাম ও। তাহলে বন্ধুরা আশা করি যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে পার্থক্যটা এটা আমরা সহজেই চিনতে পারলাম। এখন আমরা আমাদের মূল পর্বে যাব, মূল আলোচনায় যাব, ক্রিয়াপদহীন বাক্যগুলো থেকে কিভাবে বাক্য, ইংরেজি বাক্য গঠন করা যায়। তাহলে চলুন আমরা যে কিভাবে আমরা একটা বাক্য থেকে 12টা বাক্য তৈরি করতে পারি। কি বাক্য? বাংলায় ক্রিয়াপদহীন বাক্য। আমরা তো স্ট্রাকচার দেখেছিলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তাহলে আমরা আসি উদাহরণগুলোতে। আমরা এখানে একটা উদাহরণ লিখেছি, একটু ভালো মতো খেয়াল করলে হবে। সে একজন শিক্ষক, এটা হচ্ছে ক্রিয়াপদহীন বাক্য। এটাকে আমরা ইংরেজি গঠন করব। মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। প্রথম হচ্ছে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, সে, তার ইংরেজি হচ্ছে হি। তারপর হচ্ছে এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা বসবে। এটা বসবে পারসন এবং নাম্বার ভেদে। তাহলে এটা হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ইজ। এটা যদি আমরা ভার্বের আগের পর্বটা দেখে থাকি তাহলে বুঝতে পারবো। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য ইজ, তাহলে হচ্ছে হি ইজ। তারপর হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এটা এখানে একজন শিক্ষক হচ্ছে কমপ্লিমেন্ট, তার ইংরেজি হচ্ছে এ টিচার, হি ইজ এ টিচার। সিম্পল। আমরা কিন্তু এই বাক্যগুলো অনেক গঠন করি, সহজ, কিন্তু আমরা হয়তো ওইভাবে চিন্তা করি না। তো এখন তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। এটা হচ্ছে আমরা এখন যে বাক্যটা গঠন করলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আচ্ছা, যদি অতীতকালের কোনো ঘটনা আমরা বলতাম তাহলে কি হতো? তিনি একজন শিক্ষক ছিলেন, তাই তো বলতাম। তাহলে এই যদি আমরা অতীতকালের কোনো বাক্য গঠন করতে যাই, ঠিক বাংলায় ক্রিয়াপদহীন যে বাক্যটা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকে। এটা যখন আমরা পাস্ট ফর্মে করব তখন ছিল হয়ে যায়। যেমন তিনি একজন শিক্ষক, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমান কাল। আর অতীত হয়ে হয়ে যাবে তিনি একজন শিক্ষক ছিলেন। পার্থক্যটা হচ্ছে এই যে এম ইজ আর, এই জায়গায় শুধুমাত্র ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার হবে। সেটা কিসের ক্ষেত্রে? বাক্যটা যদি পাস্ট ফর্ম হয়, ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে এখানে আমরা করেছি তিনি একজন শিক্ষক, সে একজন শিক্ষক ছিল, তাহলে হচ্ছে হি ওয়াজ এ টিচার। বন্ধুরা পার্থক্যটা খেয়াল করতে হবে, সিম্পল পার্থক্য, অর্থাৎ ইজ এর জায়গায় ওয়াজ হয়েছে। এবার যদি আমরা এটাকে ভবিষ্যতের ঘটনা বলি, তিনি একজন শিক্ষক বা সরি সে একজন শিক্ষক হবে, এটাকে যদি আমরা ভবিষ্যতের ঘটনা বলি, সে একজন শিক্ষক হবে। তাহলে কি? সে একজন শিক্ষক হবে। যদি সাবজেক্ট প্লাস এম ইজ আর, যদি ফিউচার টেন্সের কোনো ঘটনা হয় তাহলে এই ওয়াজ এর জায়গায় হবে শ্যাল বি অথবা উইল বি। এটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যতের ক্ষেত্রে। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শ্যাল বি শুধু ফার্স্ট পারসনের ক্ষেত্রে হয়। তাহলে সে একজন শিক্ষক ছিল, অর্থাৎ হি উইল বি, হি সাবজেক্ট, এখানে হচ্ছে উইল বি, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট এ টিচার। তাহলে পার্থক্যটা কোথায়? অর্থাৎ আমরা যদি তিনটা বাক্যকে খেয়াল করি পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইখানে। অর্থাৎ প্রথম বাক্যে ইজ ছিল, সে একজন শিক্ষক, এখানে ছিল ইজ ভার্ব, সে একজন শিক্ষক ছিল, এটা হয়ে গেছে ওয়াজ, আর তিনি একজন শিক্ষক, সে একজন শিক্ষক হবে, এটা হয়ে গিয়েছে উইল বি। এই তিনটা পার্থক্যই মূল। তাহলে আমরা কিন্তু সহজেই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই যে তিনটা বাক্য গঠন করলাম শুধুমাত্র এই একটা স্ট্রাকচার দিয়ে। ইংরেজি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি এরকম বিভাগ গুলো দেওয়া থাকে তাহলে তারপরে একটা নট দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। যেমন সে একজন শিক্ষক, তার নেগেটিভ বাংলায়, আমরা বাংলা দিয়ে ইংরেজিটাকে শিখবো, আমাদের জন্য সুবিধা হবে প্র্যাকটিস করতে। তাহলে সে একজন শিক্ষক, ইজ এ টিচার, সে একজন শিক্ষক না, সে একজন শিক্ষক নন। তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে যে আমরা
যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যা দেওয়া আছে তারপর একটা কি হবে, নট দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে হচ্ছে হি ইজ নট এ টিচার, হি ইজ নট এ টিচার। ইংরেজির এটা কিন্তু মূল সূত্র যে কি হবে, যখন আমরা নেগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পর একটা নট বসবে। আরো মজার ব্যাপার হচ্ছে এই অক্সিলারি ভার্বটা বা বি ভার্বটাকে যদি আপনি জাস্ট সাবজেক্টের সামনে বসিয়ে দেন তাহলে সেটা কোশ্চেন হয়ে যায়, মানে একটা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন সে একজন শিক্ষক, সে কি একজন শিক্ষক? দেখেন সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। সে কি একজন শিক্ষক, ইজ হি এ টিচার? জাস্ট ইসকে আমরা আগে নিয়েছি। তাহলে ইংরেজি কিন্তু এটাও একটা ফর্মুলা যে যদি কোনো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাবজেক্টের আগে নিয়ে আসা যায় তাহলে সেটা কোশ্চেন হয়ে যায় বা প্রশ্নবোধক হয়ে যায়। এবং সেই অক্সিলারি ভার্বের সাথে যদি আপনি আরেকটা নট লাগিয়ে দেন সেটা নেগেটিভ ইন্টারগ্রেটিভ হয়ে যায়। কি হয়? নেগেটিভ ইন্টারগ্রেটিভ, অর্থাৎ বাক্যটা একসাথে নাবোধক এবং প্রশ্নবোধক। আমরা যদি উদাহরণটাকে আরেকবার যখন আমরা দেখব তখন ভালোভাবে খেয়াল করব। যেমন সে কি একজন শিক্ষক নয়, সে কি একজন শিক্ষক নয়, কি দিয়ে ইন্টারোগেটিভও করা হচ্ছে আবার নয় নেগেটিভও বলা হচ্ছে। তাহলে ইজ হি নট এ টিচার? এখানে একটা মজার ব্যাপার আছে, হি হচ্ছে প্রোনাউন। যদি নাউন হয় তাহলে নটটা আগে হতো। যদি এখানে যদি হি এর জায়গায় করিম হতো তাহলে আমরা বলতাম ইজ নট করিম এ টিচার। কিন্তু যেহেতু হি প্রোনাউন তাহলে ইজ হি নট এ টিচার। কিন্তু যদি আমরা এটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, যেমন ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজন্ট, ওয়ার নট এর ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াজন্ট, ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডন্ট। যদি আমরা এই রূপ ব্যবহার করি তাহলে আগে বা নাউন বা প্রোনাউন কোনো বিষয় না। যেমন ইজন্ট হি এ টিচার, আমরা আরেকবার খেয়াল করি ইজন্ট হি এ টিচার, সে কি একজন শিক্ষক নয়? তো বন্ধুরা আমরা যদি এই বাক্যটাকেই শুধু খেয়াল করি, আমরা যদি আরেকবার বলি তাহলে আমাদের পরবর্তী বুঝতে আরো সহজ হবে। যেমন সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। সে একজন শিক্ষক না বা সে একজন শিক্ষক নয়, তাহলে ইজ এর পর একটা নট, হি ইজ নট এ টিচার, শুধুমাত্র একটা নট। প্রশ্ন করেছি সে কি একজন শিক্ষক, তাহলে আমরা কি করেছি, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আগে নিয়েছি, ইজ হি এ টিচার। আবার সে কি একজন শিক্ষক নয়, ইজ হি নট এ টিচার অথবা ইজন্ট হি এ টিচার। এটা তো প্রেজেন্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম হয় তাহলে কি ঠিক একই রকম ঘটনা ঘটবে, সে একজন শিক্ষক ছিল, হি ওয়াজ এ টিচার। তাহলে আমরা যদি না দেখেও বলি সে একজন শিক্ষক ছিল না, তাহলে হি ওয়াজ নট এ টিচার, অর্থাৎ ওয়াজ এর পর শুধু নট দিলে নিচে দেখি হি ওয়াজ নট এ টিচার। তাহলে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি, সে কি একজন শিক্ষক ছিল, তাহলে কি হবে, ওই যে অক্সিলারি ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলাম এই ওয়াজটাকে আগে যদি নিয়ে আসি, ওয়াজ হি এ টিচার। এবং আমরা যদি তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলি তাহলে হচ্ছে সে কি একজন শিক্ষক ছিল না, ওয়াজ হি নট এ টিচার অথবা ওয়াজন্ট হি এ টিচার। আমরা বাক্যটা খেয়াল করি। ঠিক একই ভাবে যদি আমরা ফিউচার টেন্সে হতো বাক্যটা, যদি এরকম বলতাম সে একজন শিক্ষক হবে, তাহলে পরিবর্তনটা কিন্তু আমরা বলেছিলাম ইজ, চিন্তা করি মাথায় নেই, ইজ এর জায়গায় ওয়াজ, এখন হবে শ্যাল বি অথবা উইল বি। তাহলে হি উইল বি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি উইল বি, এই যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, হি উইল বি এ টিচার। ঠিক আগের ফর্মুলা অনুযায়ী যদি আমরা বলি যে এটা আবিধানিক হবে, সে একজন শিক্ষক হবে না, তাহলে কি হবে, উইল এর পরে নট, তাহলে হি উইল নট বি এ টিচার। তাহলে ফর্মুলা অনুযায়ী সে কি একজন শিক্ষক হবে, তাহলে ওই উইলটা আগে চলে আসবে, উইল হি বি এ টিচার। এবং যদি চতুর্থ বাক্যটা আমরা যাই তাহলে কি সে একজন শিক্ষক হবে না, উইল হি নট বি এ টিচার অথবা উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। একটু ভালো মতো খেয়াল, ওন্ট হি বি এ টিচার। তাহলে আমরা কিন্তু একটা বাক্য দিয়ে 12টা বাক্য গঠন করলাম। অর্থাৎ প্রথম বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ আবোধক বাক্য, পরের বাক্যটা ছিল নেগেটিভ, তারপরের বাক্যটা ছিল ইন্টারোগেটিভ, তারপরের বাক্যটা ছিল নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে একটা বাক্য থেকে আমরা কতগুলো 12টা বাক্য গঠন করেছি।
আমরা একটু চিন্তাতে নিব, তাহলে এটা আমাদের জন্য অনেকটা ইজি হবে। যেমন আমি যদি এখন না দেখেও বলি, আপনি না দেখেও প্র্যাকটিস করতে পারেন যে আমি যেভাবে বলছি, যেমন সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। সে একজন শিক্ষক নয়, হি ইজ নট এ টিচার। সে কি একজন শিক্ষক, ইজ হি এ টিচার? সে কি একজন শিক্ষক নয়, ইজ হি নট এ টিচার? অথবা ইজন্ট হি এ টিচার। যদি এটা আমরা পাস্ট টেন্সে বলতাম তাহলে বলতাম হি ওয়াজ এ টিচার। তিনি একজন শিক্ষক, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজ এ টিচার। সে একজন শিক্ষক ছিল না, হি ওয়াজ নট এ টিচার। সে কি একজন শিক্ষক ছিল, ওয়াজ হি এ টিচার। ওয়াজটাকে আমরা আগে নিয়ে আসছি। সে কি একজন শিক্ষক ছিল না, ওয়াজ হি নট এ টিচার অথবা ওয়াজন্ট হি এ টিচার। এটা শুনতে ভালো লাগে, ওয়াজন্ট হি এ টিচার। সে কি একজন শিক্ষক ছিল না। আবার ফিউচার টেন্সে যদি আমরা বলি, একদম এটা জাস্ট মেমোরিতে নেওয়ার জন্য, সে একজন শিক্ষক হবে, হি উইল বি এ টিচার। সে একজন শিক্ষক হবে না, হি উইল নট বি এ টিচার। সে কি একজন শিক্ষক হবে, উইল হি বি এ টিচার। সে কি একজন শিক্ষক হবে না, উইল হি নট বি এ টিচার অথবা ওন্ট হি বি এ টিচার। এইভাবে আমরা শত শত বাক্য গঠন করতে পারি। আপনি একটু মজার ব্যাপার গঠন করে দেখেন তো, আপনি যদি এরকম একটা বাক্য দিয়ে 12টা বাক্য গঠন করতে পারেন, তাহলে আপনি যদি 10টা বাক্য জানেন, 10 × 12 120। আপনি যদি এরকম 100টা বাক্য জানেন, তাহলে 100 × 12 অর্থাৎ 1200 বাক্য, প্রায় 1200 সেন্টেন্স আপনি গঠন করতে পারেন। তাহলে আসলে এটা যে আমরা বলছি যে ইংরেজি আসলে কঠিন কিছু না, আপনি প্র্যাকটিস করেন, আত্মস্থ করার চেষ্টা করেন, বোঝার যে ধাপগুলো সেগুলোকে বজায় রাখবেন, তাহলে অনেক ইজি এবং অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। এখন আমরা একটা ছকের মাধ্যমে দেখব এবং আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দেব, আপনারা সেটা করবেন। করলে ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন, কোনো প্রবলেম থাকলে আমি সেখানে উত্তরটা দিয়ে দিব। তাহলে আমরা একটা টেবিলের মাধ্যমে আজকে পড়ার যে নেব। আমরা যদি এদিকে তাকাই, আমরা জানি যে কি আমাদের মূল স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস এমিজার, অর্থাৎ বাংলায় ক্রিয়াবিধীন বাক্যগুলো গঠন করার জন্য সাবজেক্ট প্লাস এমিজার প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তবে আমি একটা জিনিস বলে নিতে চাই, এখানে যে আমরা একটা মার্ক করেছি এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি অথবা উইল বি, এটা হচ্ছে বিভাগ। এগুলো কি ভাগ? বিভাগ। আমরা আরেকটা বিষয় বলে নিতে চাই, বিভাগ কিন্তু মূল ভাগ হিসেবে ব্যবহৃত কখন, যদি তারপরে অন্য কোনো ভাগ না থাকে। কিন্তু এখানে আমাদের বোঝার সুবিধার্থে এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বা বিভাগ হিসেবে জানবো। তাহলে আমরা এখানে দেখি যে চারটা বাক্য কিভাবে গঠন করতে হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ যখন আমরা গঠন করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস এমিজার, এটা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, মানে বর্তমানে কেউ কিছু আছে, যেমন সে একজন কবি, এটা বর্তমান। পাস্ট অর্থাৎ অতীতে কেউ কিছু ছিল, যেমন সে একজন কবি ছিল। ফিউচার শ্যাল বি অথবা উইল বি, সে একজন কবি হবে। এই যে এমিজার, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি অথবা উইল বি, তারপর হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এইটাকে আমরা বিভাগ হিসেবে ধরে স্ট্রাকচারটাকে একটু দেখবো এবং ছোট করে ফেলবো। নেগেটিভ সাবজেক্ট প্লাস বিভাগ, অর্থাৎ এই ভার্বগুলোর পরে কি বসবে, একটা নট বসবে, তারপর অবজেক্ট প্লাস অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আবার এই বিভাগটাকে আগে আনলে কি হয়ে যায়, সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। এটা আমরা আগেই দেখেছি যে বিভাগটাকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে এখানে আমরা বিভাগটাকে আগে নিয়ে আসলাম, বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এবং এই বিভাগের সাথে বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস নট দিলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়। তবে কথা হচ্ছে সাবজেক্টটা যদি প্রনাউন হয়, নটটা সাবজেক্টের পরে, আর যদি সাবজেক্ট নাউন হয়, এই নটটা সাবজেক্টের আগে। তাহলে আর যদি আমরা সংক্ষিপ্ত রূপ ইউজ করি, যেমন ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজন্ট, তাহলে কিন্তু সাবজেক্ট নাউন কি না প্রনাউন এটা দেখার কোনো বিষয় না। তাহলে বন্ধুরা, আমি আশা করি আপনারা এটা বাসায় ভালো মতো দেখবেন, সবাই প্র্যাকটিস করবেন এবং আপনার কাছে ভালো লাগবে যখন আপনি একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য গঠন করতে পারবেন। আমরা এখানে কতগুলো হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেমন সে একজন খেলোয়াড়। আমি যদি বলি হি ইজ এ প্লেয়ার, আপনি এটাকে এখন 12টা বাক্যে রূপান্তর করবেন। দেশটির জন্য দ্য কান্ট্রি ইজ পপুলার, এখানে প্রত্যেকটা বাক্যই কি ক্রিয়াপদহীন বাক্য। সাগর একজন কবি, ভালো কবি, সাগর ইজ এ গুড পয়েট। তুমি একজন ভালো গায়ক, ইউ আর এ গুড সিঙ্গার। এই যে ক্রিয়াপদহীন বাক্যগুলো, এখানে 4টা বাক্য আছে। 4টা বাক্যের প্রত্যেকটাকে যদি আপনি 12টা করে করতে পারেন, তাহলে 4 × 12 48টা বাক্য আপনি ইজিলি গঠন করতে পারেন। নিশ্চয়ই আপনার কাছে খুব ভালো লাগবে যে আপনি 48টা বাক্য গঠন করেছেন। পাশে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। এই যে 4টা বাক্য, 4 × 12 48টা বাক্য গঠন করতে পারলে নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে বিদায়ের আগে বলি, আমরা যে গ্রামার পর্বগুলো শুরু করব টেন্স, তার আগে আপনাদের ভীতি দূর করার জন্য এরকম করে 3টা বা 4টা পর্ব আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তারপর আপনাদের ভীতিটা কেটে যাবে এবং গ্রামারগুলো বুঝতে খুবই সহজ হবে। আপনারা তখন ভালোভাবে লিখতেও পারবেন, বলতেও পারবেন। আজকের মতো বিদায়।
দেখা হবে আবার নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।